নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও বেশ ভালো রয়েছি। আজকে একটা অন্যরকম গল্প শোনাতে চলে এসেছি। বেশ কয়েকদিন ধরে তোমরা সুচিত্রা ভট্টাচার্যের হেমন্তের পাখি এই উপন্যাসটি শুনে আসছো, এবং একটা ভুল হয়ে গেছে। দুটো পর্ব আলাদা আলাদা হওয়ার কথা, পর্ব 3 আর পর্ব 4, এই দুটো যে আমরা দিয়েছি সেটা একই পর্ব হয়ে গেছে। মানে দুবারই আমি একই পর্ব দিয়ে ফেলেছি। ওটা পর্ব 4 হতো। তো সরি, আমি নেক্সট টাইম খুব তাড়াতাড়ি পর্ব 4 শেয়ার করতে চলেছি। তবে আজকে আমি তোমাদের সাথে একটা প্রেমের গল্প শেয়ার করব। ভীষণ সুন্দর একখানা গল্প, যেটা লিখেছেন কোয়েল ব্যানার্জি। আর এখন তো ধরো কলকাতা সহ সমস্ত জেলাতেই মারাত্মক শীত পড়ে গেছে, ভীষণ হাড় কাঁপানো ঠান্ডা। আর এই ঠান্ডার দুপুরে কিংবা ঠান্ডার দিনের রাত্রেবেলায় কম্বল মুড়ি দিয়ে রোমান্টিক রোমান্টিক গল্প শুনতে শুনতে পাশে বর কিংবা বয়ফ্রেন্ড কে নিয়ে একটা অপূর্ব রাত কাটানো যেতেই পারে। তাহলে চলো আমাদের সাথে তোমরাও একটুখানি প্রেমের সমুদ্রে ডুব দাও। আজকের গল্পের নাম একদিন তুমিও ভালোবাসবে, লিখেছেন কোয়েল ব্যানার্জি। পর্ব 1। ফুলশয্যার রাতে ঘরের সব লণ্ডভণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি গা ভর্তি গয়না, ভারী লেহেঙ্গা পরে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎই পুরুষালী চিৎকারে আমি কেঁপে উঠলাম। এই বিয়ে আমি মানি না, তাই আপনাকেও স্ত্রীর মর্যাদা আমি দেব না, বুঝেছেন? যদি আমার কাছে স্ত্রীর মর্যাদা চাইতে আসেন, তাহলে ঠিক এই ঘরের মতোই আপনার জীবনটা না তছনছ করে দেব আমি। কথাগুলো বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি, আমার স্বামী। ও না, তিনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেনি না, কিন্তু তাই জন্য কি আমিও তাকে স্বামী হিসেবে মানবো না? না, এমনটা করতে পারবো না আমি। বিয়ে যখন হয়েছে তখন যেমনই হোক আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। আদিত্য ব্যানার্জি। সবচেয়ে বেশি বিরক্তিকর কারণ আমার জীবনে এই নামটা। আমি দুঃস্বপ্ন এও কোনোদিন ভাবতে পারিনি, আমি দুঃস্বপ্নেও কোনোদিন ভাবিনি এই মানুষটাকে আমায় বিয়ে করতে হবে, সারা জীবন কাটাতে হবে। আমি মৌমিতা চৌধুরী। ও সরি, এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার নাম মৌমিতা ব্যানার্জি। ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে নিজের গয়নাগুলো খুলে রাখছি। উনি যে সেই বেড়ালেন, এখনো আসেননি। অন্যমনস্ক হয়ে কাঁচের চুড়িগুলো খুলছিলাম বলে হাত ফসকে কাঁচের চুড়িগুলো পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চুড়িগুলোর দিকে তাকিয়ে ভাবছি, ঠিক এইভাবে আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আজ। কথাটা ভাবতেই এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। ড্রেসিং টেবিলটা আমার, মিস চৌধুরী, আপনি ওখান থেকে সরে গেলে খুব ভালো হয়। আমি আয়নায় তাকিয়ে দেখলাম উনি আমার পিছনেই দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। আমি উঠে দাঁড়িয়ে চুড়িগুলো তুলে রেখে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, আপনি যেমন এই বিয়েতে রাজি ছিলেন না, তেমন আমিও রাজি ছিলাম না। অযথা আমার উপর এভাবে চোটপাট করে লাভ হবে না। বিয়েটা যখন হয়েই গেছে, তা অস্বীকার করে কি কোনো লাভ আছে? উনি আমার হাতের কবজিটা শক্ত করে চেপে ধরলেন, আর তার ফলে চুড়িগুলো ভেঙে যেতে লাগলো। আমার হাতে ফুটে গেল কয়েকটা চুড়ির অংশ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি ব্যথা সহ্য করে। এখনো পর্যন্ত ওনার মুখের দিকে আমি তাকাইনি। এত সাহস ভালো না, হ্যাঁ? আমার সামনে সাহস দেখানোর চেষ্টাও করবেন না মিস চৌধুরী। তাই জন্যই আপনাকে মিস বলে সম্বোধন করছি। এই বিয়েটা আমি কোনোদিন মানবো না। যেখানে আমার কোনো পছন্দ ছিল না, খুব শীঘ্রই আমি সেখান থেকে চলে যাব। তখন থাকবেন আপনি আপনার ঘর সংসার নিয়ে। উনি আমার হাত ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেলেন। আমার হাত বেয়ে টুপটুপ করে রক্ত পড়ছে, তাও চোখ দিয়ে জল পড়ার জো নেই আমার। যখন বিয়ে হয়েছিল তখনই বুঝেছিলাম আমার জীবনটা শেষ। উনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওয়ার্ড্রপ থেকে ড্রেস নিয়ে চেঞ্জ করে এসে শুয়ে পড়লেন। আমি এখনো স্থির হয়ে ওই একই জায়গায় দাঁড়িয়ে আছি। এইসব ন্যাকামি না করলে চলছে না আপনার? রাত বিরেতে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ুন। ওনার দিকে ফিরে দেখলাম উনি পাশ ফিরে শুয়ে পড়লেন।
কিছু না বলে ওয়াশরুমে গিয়ে চোখ মুখের সাথে হাতটা ধুয়ে নিলাম। রক্তক্ষরণের পরিমাণটা বেশি, কারণ যে জায়গায় উনি চেপে ধরেছিলেন সেই জায়গায় হাতের শিরা ছিল। আমি ঘরে এসে চারিদিকে তাকিয়ে দেখলাম একটা সোফা রাখা। সেখানে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, আমার শত্রুরও যেন এহেন ফুলশয্যার রাত না হয়। সবার এই রাত নিয়ে কত স্বপ্ন থাকে, সেখানে আমার কি করে পারলো আমার বাবা মা এভাবে হুট করে আমার বিয়ে ঠিক করে দিতে? একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলো না। যাকগে, যা করেছে তা হয়তো ভালোর জন্যই করেছে। শুনেছি বাবা মা কখনো সন্তানের খারাপের জন্য কিচ্ছু করে না। এ কথাটা সত্যি না মিথ্যা তা সময় বলবে। সকালে ঘুম ভাঙতেই উঠে বসলাম। ঘরটায় ভালোভাবে চোখ বুলিয়ে দেখলাম বিছানা পরিপাটি করে গুছানো, অর্থাৎ উনি ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে গেছেন। আমি উঠে দাঁড়াতে আমার হাতে কাটা জায়গায় ছোট একটা ব্যান্ডেজ চোখে পড়ল। এটা আমার হাতে কি করে এলো? আমি তো রাতে এমনিই শুয়ে পড়েছিলাম, তাহলে কি উনি? নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর পেলাম, হ্যাঁ, উনি ছাড়া কেই বা ছিল এই ঘরে? দরজা তো বন্ধ ভিতর থেকে, তাই কেউ আসতেও পারবে না। মানুষ যে কেমন উনি তা বুঝতে একটু সময় লাগবে আমার, কিন্তু উনি তো আমায় সেই সময়টুকুও দেবেন না। আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে গেলাম। দেখি শাশুড়ি মাকে নিয়ে কোনোভাবে সাহায্য করতে পারি কি না। শাশুড়ি মাকে উদাসীন হয়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আমি একটু অবাক হলাম। মা, আপনি এভাবে এখানে বসে আছেন যে? কোনো সমস্যা হয়েছে? শাশুড়ি মা আমার দিকে করুণভাবে তাকালেন। আমার হাত ধরে ওনার পাশে বসিয়ে বললেন, আমায় ক্ষমা করে দাও বৌমা, আমি ভাবিনি আমরা তোমার জীবনটা এভাবে নষ্ট করে দেব। আমি কিছু বুঝলাম না মা, কি হয়েছে একটু খুলে বলবেন? আদি চলে গেছে আজ সকালে নিজের ইউনিভার্সিটিতে। ও ওখানেই হোস্টেল থেকে পড়াশোনা কমপ্লিট করবে। শ্বশুরমশাইয়ের কথা শুনে বুঝতে পারলাম গতরাতে উনি যা বলেছিলেন তাই করেছেন, চলে গেছেন অনেক দূরে। নিজের ওপর আজ বড্ড বেশি করুণা হচ্ছে আমার। এত সুন্দর ভাগ্য করে জন্মেছি আমি, ভাবতেই অবাক লাগে আমার। আমরা ভেবেছিলাম তোমার সাথে বিয়ে দিয়ে হয়তো আদি শুধরে যাবে, কিন্তু না, ও আমাদের কোনো কথা না শুনে রাগ দেখিয়ে চলে গেল। এটা আপনাদের কোনো দোষ নেই, সবই আমার ভাগ্যের দোষ। কথাটা বলে উঠে রান্নাঘরে চলে এলাম। বাবা মার জন্যে চা বানিয়ে নিয়ে ওনাদের সামনে রাখলাম। বৌমা, তোমার না ইচ্ছে ছিল ইংরেজি অনার্স করার? সেটা তো যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তাই না? হ্যাঁ বাবা, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? আমি তোমায় যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি করে দেব। কী বা করবে তুমি একা ঘরে থেকে? এর থেকে নিজের স্বপ্ন পূরণ করো। বাবার কথা শুনে যেন আমি আকাশে চাঁদ হাতে পেলাম। শত কষ্টের মাঝেও এক চিলতে সুখ খুঁজে পেলাম। এবার আমি আমার স্বপ্নকে আঁকড়ে ধরেই বেঁচে থাকবো। সব মেয়ে কি আর স্বামীর সোহাগ সমর্থন পাশে পায়? আমিও না হয় নিজেকে সেই সব মেয়েদের দলেই মেনে নিলাম। বাবা, আমি যাদবপুর থেকে পড়াশোনা করতে চাই না। সে কি, কেন? এখান থেকে মানে কলকাতা থেকে তো যাদবপুর বেশি দূর নয়, ট্রেনে গেলে বেশি সময় লাগবে না। না, আসলে আমি ইউনিভার্সিটি কাছাকাছি থেকেই পড়তে চাই। আপনি প্লিজ ওখানে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিন। আমার কথা শোনার পর শাশুড়ি মা ইশারা করতে উনি রাজি হয়ে গেলেন। মা হয়তো বুঝতে পেরেছেন আমি কেন ওখানে থেকে পড়াশোনা করতে চাইছি। আসলে এই ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না, কিছুতেই না। আমি দূরে যেতে চাই ওনার থেকে, উনি সম্পর্কিত সব কিছু থেকে। খুব শিগগিরই পর্ব 2 নিয়ে চলে আসবো। আজকের এই গল্পটা কেমন লাগলো জানিও। গল্পের নাম শুনে সকলেই একটু চমকে যাবে যে এটা খুবই রোম্যান্টিক, খুবই ঘনিষ্ঠ প্রেমের কিছু মুহূর্ত এই গল্পে ধরা পড়বে, তবে তা না। প্রত্যেকটা সম্পর্ক শুরুর সময়টা সব সবার জীবনে সমান হয় না, সমান গুরুত্বপূর্ণ হয় না, সমানভাবে ভালোবাসা আসে না। এক কথায় বলতে গেলে সবার জীবনে প্রথম সূচনাটা যেটাকে বলে সেটা শুভ নাও হতে পারে, কিন্তু এর পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর মুহূর্ত আসতে পারে এবং আরও রোমান্টিক মুহূর্ত আসতে পারে। একে অপরকে এরা ভালোবাসতে পারে, সময় দিতে পারে, একে অপরকে স্বামী স্ত্রী রূপে গ্রহণ করতে পারে এবং তাদের আর একটা দ্বিতীয় অধ্যায় শুরু হতে পারে। তাহলে অবশ্যই
সেই সময়গুলোর সাক্ষী হতে গেলে আমার সাথে সাথে তোমাদেরকেও আমার পাশে থাকতে হবে। কিভাবে? এই গল্পটা ভালো লাগলে, মানে এই পর্বটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নোটিফিকেশন বেলটা অন রেখো, কারণ চটপটই এর দ্বিতীয় পর্ব হাজির হয়ে যাবে। আশা করছি ভালো লাগবে এটা। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই আবার চলে আসবো।